মাথা যখন সবই ভিজে গেল, ঠান্ডার মধ্যে সন্তান কি কষ্ট করিল। মা দেখে যে কত কষ্ট পায় আমার সন্তান জানি, নিজের বস্ত্র খুলে ঢেকে দিলেন মাতার এত গুণমণি। আবার ওই বস্ত্র যখন প্রস্রাবে ভিজায়, নিজে উলঙ্গ হয়ে মাতা সন্তানকে বুকে ধরে লয়। তাহলে নিজের জীবন ত্যাগ করে মা দেয় সন্তানের জীবন। সেই মাতা পিতা কষ্ট পেলে পায় না হরিধন। তাই ঠাকুর বলেছে, আমায় পেতে হলে আমার কথা লও, আমার পূজা বাদ দিয়ে আগে মা বাবার পূজা দাও। ওই যে গুরুদেব ঘরে এলে ভালো ভালো চিনি সন্দেশ পিঠা, মা বাবা বারেন্দায় শোয়া পায় না তাতে কোঠা। এইরকম গুরু ভজনে কোনো দরকার নাই। গুরু হলে শিখাবে আগে তোমার মা বাবার সেবা চাই। ঘরে ঘরে এমন গুরু পথ প্রদর্শক চাই, সবাই যেন শিখায় পরম গুরু মাতা পিতা হয়। মতুয়া ধর্ম মতে মাতা পিতা ছাড়া কোনো সম্বল নাই। এর থেকে ভালো কথা জগতে আর কে বলেছে ভাই। প্রতিদিন সন্ধ্যাবেলা আমার কথা লও, প্রতিদিন হরি মন্দিরে গিয়ে আগে মায়ের পূজা দাও। বল দেখো, ধর্ম করতে এত কিছু করতে হবে না। সন্ধ্যা হবে, মা বাবা সন্তান সন্ততি নিয়ে মন্দিরে বসবা। আগে তুমি তোমার মা বাবার পুজো করবা। মা বাবা সন্তুষ্ট হবে, মা বাবা বলবে, খোকা ঠাকুরকে প্রণাম করো। কেন জানো? আমরা এসেছি যার কারণে, আবার চলে যেতে হবে। মা বাবা সেই সুপরামর্শ দিয়ে মানুষ করিলবে। একের সঙ্গে এক যুক্ত, আলাদা কিছু নয়। আরে মা বাবাকে প্রণাম দিলে প্রণাম শিহরিতে যায়। আপনি যদি প্রণাম করেন আপনার বাবার পায়ে, বাবা দুহাত তুলে শিহরির কাছে প্রার্থনা কিন্তু চাই, হে ঠাকুর ছেলেটাকে ভালো রেখো, নিবেদন জানাই। প্রণাম দিলাম বাবার পায়ে, বাবা দিল সেই জায়গায়। তাহলে আপনার প্রণাম দেওয়ার কিন্তু কোনো দরকার নাই। মা বাবাকে প্রণাম দিলে প্রণাম শিহরি কিন্তু পায়। আর বললেন, হরি আমার জগত সংসারে এক নারী ব্রহ্মচারী থেকে বিশ্ব চরাচরে। আর একটা কি শোন, যা কোনো যুগে হয় নাই। কি? নিজে আচরিয়া ধর্ম কেহ দেখায় নাই, একমাত্র কলিতে এসে সেই ধর্ম শেখালেন হরিচাঁদ গোসাই। এক নারী ব্রহ্মচারী জীবে শিক্ষা দিতে অবতীর্ণ হলেন এসে সিধা মোড়া কান্দিতে। নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখালো, গুরু সাধকে হাতে নিয়ে শিক্ষা দিতে গেল। নিজে হাতে ধরে ধরে শিখালো, যা কোনোদিন কেউ পারে নাই। ত্রেতা যুগের কথা বলো, দশরথের কয় বিয়ে কও? কয়টা জানো? দশরথ রাজার বিয়ে কয়টা? এই কথা কোস, কয়টা? তিনটা? জানোই না সাতা। আর কয়টা হলি হাজার কমপ্লিট হতো? 749। হ্যাঁ, কয়টা কইছি? 700। তার হাজার কমপ্লিট হতে কয়টা ছিল তাই কম? হ্যাঁ, ত্রেতা যুগ বলেন, দাপর যুগ বলেন, আপনি দেখেন, আমি ভগবানকে ছোট করছি না।
কিন্তু তারা আসরিয়া ধর্ম শিখাতে পারলেন না। একমাত্র এই যুগে মহাপ্রভু বিয়ে করলেন। স্ত্রী তার দুইজন, কে কে? বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া। নিত্যানন্দ মহাপ্রভু বিয়ে করলেন, বউ তার দুইজন, কে কে? বসুধা আর জাহ্নবী। তাহলে এক নারী শিক্ষা হলো না? তার গোসা গান পড়ে দেখবা, ভজ ভজ মন জয় শ্রী শচীন নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবন ধন। ভজ পদ্মাবতী, পদ্মাবতী হচ্ছে নিত্যানন্দের মায়ের নাম। পদ্মাবতী সুত, সুত মানে ছেলে, পদ্মাবতীর সুত বসু, বসুধার জাহ্নবীর জীবন ধন। নিত্যানন্দ দুটো বউ, একজনের নাম বসুধা আর একজনের নাম জাহ্নবী। তাহলে আসরিয়া ধর্ম কেউ দিতে পারলেন না। এমনকি তার গোসা গান লিখলেন, তোমরা দুঃখ জানো কিরে, ওরে জানো কিরে কত না কাঁদাইয়েছিলে, দুঃখ না সইতে পেরে মাটি ফেরে মাটির সঙ্গে মাটি হলে। সীতা দেবী নিজে দুঃখ সহ্য করতে না পেরে বসুমাতাকে বলেছে, মা আমার গ্রহণ করে না, আমি আর থাকতে চাই না। ওই যে একটা গাল আছে না, শোনো নাই? বনমালী গো তুমি পরজন্মে হইও রাধা, বনমালী তুমি পরজন্মে হইও রাধা। বুঝিবে তখন তুমি মরিয়া হইও শ্রীনন্দের নন্দন, মরিয়া হইও শ্রীনন্দের নন্দন, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমাকে বানাবো রাধা। হরিবল 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 হরি হরিবল। তুমি আমার মতো হইও কৃষ্ণ 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 নাম বদনে গাহি, তুমি আমার মতো হইও কৃষ্ণ 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 নাম বদনে গাহি। তুমি বুঝিবে তখন বনমালী বুঝিবে তখন নারীর কি বেদন, বুঝিবে তুমি বুঝিবে তখন নারীর কি বেদন, শ্রীরাধার মনে কত ব্যথা। তুমি পরজন্মে হইও রাধা, তুমি পরজন্মে হইও রাধা। চিন্তা করেনি নারী নরে, রাধা ব্যথা পেল, বিষ্ণুপ্রিয়া হয়েও আবার সেই ব্যথা তার ছিল। তাহলে কোন যুগে নারীর দেখো সেই অধিকার নাই, অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমরা জানি। তাই সীতাও ব্যথা পেল, রাধাও পেল, বিষ্ণুপ্রিয়াও পেল। তাহলে কোন যুগে নারী সঠিকভাবে অধিকার পায় নাই। এবার কি হলো? পূর্ণ ব্রহ্ম শ্রী হরি এসে সেই অধিকার ফিরিয়ে দিল। টোটাল সংসারের ভার আমার শান্তি মাতা কাঁধে তুলে নিল। পুত্র জন্ম দিয়ে তার পুত্র কামনা শ্রীহরি করি পূরণ। নারী জীবনের পুত্রের আশা সর্বশ্রেষ্ঠ ধন। গুরুচানার উমচরণ দুইজন পুত্র হলো,
সন্তান পেয়ে শান্তি মাতার সব আনন্দ হলো। কি আনন্দ পেয়ে গো মা আমার গার্হস্থ্য ধর্ম করে, গৃহে থেকে স্বামী সেবা করে জগৎকে শিক্ষা ধরে। নিজে শিক্ষা দিয়ে মা আমার জগৎকে শিখায়। আমি যেমনি হরি সেবা দিই তোমাদের দেওয়া চাই। কেউ যদি বাড়ি আসতো, হরিচাঁদ ঠাকুর কি বলতো জানো? হ্যাঁ দর্শনা কি, যা 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 ভিতরে যা, তোর মা আছে ভাত রান্ধে রাখছে, ওইটা খাদ্যে রোগ সারিয়ে যাবে নি। আচ্ছা ওই সময় হরি ঠাকুর খালি মাথায় হাত দিলে কাজ হয়ে যেত না? হতো কি না? ভিতরে পাঠানোর কারণটা কি? ভিতরে তোমার মা আছে, তার মানে কি আমি একা পারবো না। আমি দেখাচ্ছি যে একটা গার্হস্থ্য ধর্মের পূর্ণতা তখনই পায় একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে দিয়ে। প্রত্যেকটা কর্মের মধ্যে শান্তি মাতাকে যুক্ত রেখেছিল হরিচাঁদ ঠাকুর। এমনকি জানো, যেদিন দশরথের বাড়ি ঠাকুর মানে দশরথ তো আগের থেকে বৈরাগী, এই জন্য ওনার আজীবন টিক্কি ছিল। মনে রেখো কিন্তু দশরথের আজীবন টিক্কি ছিল। এবং হরিচাঁদ ঠাকুর বলল তুই যে ধর্ম করিস এটা না, বিশুদ্ধ বৈষ্ণব যারা আছে তারা বিশুদ্ধ বেদাতীত ধর্ম মানে, যারা বেদ বিধির ঊর্ধ্বে। একজন লোক আছে তৈলকূপে, নাম হচ্ছে কি লোকনাথ গোস্বামী, তুই তার কাছে চলে যা, উনি এই ধর্ম ভালো বোঝে। আমি যে ধর্ম দিতে এসেছি উনিও জানেন। ওই লোকের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ কর, তাহলে মূল সত্য বুঝতে পারবি। ওইখানে যেতে লাগলো। এইবার মাঝে মাঝে ঠাকুর দশরথের বাড়ি যেত। ঘটনাটা শোনো, মনে পড়ে গেল, আগে বলি। ঠাকুর গেল দশরথের বাড়ি, প্রেম বন্যার জোয়ার আসে, সবাই মিলে মত্ত হরি প্রেম আবেশে। এদিকে নায়েবের কাছে খবর গেল দশরথের অবস্থা মোটে ভালো নয়। কোন এক ঠাকুর নিয়ে নারী পুরুষ মিলে ঢলাঢলি করিয়ে বেড়ায়। খবর দিতে কেউ কম দেয় না। নায়েব খেপে গেল। ঈশ্বরের কাজ ঈশ্বর করে, দেখুন কি ঘটনা ঘটিল। যেই মুহূর্তে সাহেব ওই বাড়িতে এলো, এদিকে ঠাকুর বসে আছে, ঠাকুরের বাপ আসে, দশরথের স্ত্রী বসে আছে। হঠাৎ করে ঠাকুর আমার একটা পান চিবাচ্ছিল, পান, একটা পান খেতে খেতে ওই পানের সাবা ফেলে দিতে গেল। দশরথের স্ত্রী করলো কি, ওই সাবাটা হাতে নিয়ে প্রণাম দিয়ে খেয়ে নিল। যে ওই পানের সাবা খাইছে ওই নাই বইতে দেখছে, এই শালা তো পরিস্থিতি ভালো না রে, এ যা কইছিল তাই তো পরিস্থিতি, কি আর এটা ঘরের মধ্যে। দশরথের গায়ে এই বউ ছাড়িয়ে দিয়ে কি ধর্ম, ও কি ধর্ম কয় ওরে? বলছে বাবা সস্ত্রীক ধর্ম করছি, আমার স্ত্রী পান খাক আর যা খাক, পাশে আমি বসে আছি, আমি তো নিজে পাশে বসে আছি, অন্যায় করলে তো আমি বসবো, ওর ভুল কোথায়? ও তো পান খেয়েছে। গৌর লীলায় মাধবী নাম করে একজন ভক্তিমতী মা, মহাপ্রভু যখন থুথু ফেলতো ওই থুথু খেত। প্রেমের ঘরে যে কখন কি হবে তার তো ঠিক নাই। আর সাধু বলেছে সাধুর মুখের মানে সাধুর অধরের প্রসাদ অমৃত সম। ওই প্রসাদ তো আমার স্ত্রী পেয়েছে, আমার কপাল ভালো না, এই জন্য আমার ভাগ্যে জুটলো না। কারণ পাশে তো আমিও বসা ছিলাম, দুজনেই বসে ধর্ম করছি। আমার স্ত্রী যদি খারাপ কিছু করবে তাহলে আমি তা প্রশ্রয় দিতাম কি? আমি তো কাছে আছি। নাই বললে ওসব কথা কাজ হবে না। জুতো দিয়ে 10খানা বাড়ি মারল।
দশরথ সহ্য করল। ঠাকুর ভিতর থেকে বুঝতে পারছে কি হচ্ছে। মূলত মারবে হচ্ছে ঠাকুরকে, টার্গেট হচ্ছে হরিচাঁদ ঠাকুর। দশরথ বললেন, যত মারো আমায় মারো, দেখো না ঠাকুরে, আমার ঠাকুর প্রেমময়, ঠাকুর মানো মন্দির, আমি সব অত্যাচার সইয়ে নেব গো, আমার শিহরি যেন ব্যথা নাকি পায়। একমাত্র ভালো না বাসলে কি ঈশ্বর প্রাপ্তি কোন জন্মে হয়? ওই খালি তিলক ফোটা চন্দন আর এই যে ডুবো ডুবি সার, এতে কিছু হয় না। ভালোবাসা দরকার। পড়ে থাকে বালিলামৃত, বুদ্ধিমন্ত বৈরাগী। আরে তুমি জানে ভালোবাসবা, গুরু মানো। আগে আমরা দেখেছি তো, সে তার কোয়ানে চলে গেছে, তার ঠিক নাই। বাড়ি একটা পেঁপে যদি ভালো, প্রথম পেঁপে যদি গাছে পেঁপে হতো, ওই পেঁপেটা আগে ঠাকুর বাড়ি পাঠাতো, এইটা আমার ঠাকুর বাড়ি পাঠাবো। সত্যি কথা কি না? জমিতে যদি ধান হতো, আগের ধান কেটে রাখতো বান্ডে, কেউ খাবি না, এই ধান আগে ঠাকুর বাড়ি যাবে। কারণ আমরা ভুলে গেছি যে আমারে উদ্ধার করেছে কে। আজকে হরিগুরুচাঁদ না আসলে আমি উদ্ধার হতাম নাকি? তাহলে আমার বাড়ির প্রথম ফল যা হবে, আমার বাড়ির ভালো যতটুক আগে হবে, সেই ভালোটুকুর অধিকার একমাত্র আমার হরিচাঁদ আর গুরুচাঁদ। হরি বল, হরি বল, হরি বল। আরে আমার জন্য প্রযোজ্য ছিল কি? এই যে বেশ পরে আছি, এই বেশ আমার জন্য ছিল নাকি? কি কয়? আমার অধিকার ছিল, একটা মরা যদি যেত, মরাকে যে বস্ত্র পরিয়ে নিয়ে যা হতো, ওই বস্ত্র ছিল আমার প্রযোজ্য। যদি জানতো এরা শীতুল কাষ্টের সন্তান, এরা অনুন্নত ঘরে জন্মগ্রহণ করেছে, তারা ভালো কোনো ড্রেস পরতে পারবে না। ধর্মে নাকি লেখা আছে, এরা পরবে কি, ওই মরা যা পরিয়ে যায় সেই মরার কাপড়কে পরতে হবে। তাহলে আজকে শিশির পট পরিছে, এত ভালো ড্রেস পরিছে, অধিকার দিল সে। তাহলে আমার জীবনের ভালো যা কিছু, তার একমাত্র কারো যদি অধিকার থেকে, সেটা আমার হরিচাঁদ আর গুরুচাঁদ। অন্তত নমসূত্র হয়ে এইটা ভালোভাবে মাথায় রাখা চাইছে। কালকে কইছিলাম ওই বইরে গিয়ে, আমার শাড়ি নাই কালকে। ওই আজকে যে বৈষ্ণব বছর এই যে নামযজ্ঞ করতেছ, একটা বছর কলিয়ে না যে হরিচাঁদ ঠাকুরের একটা আলোচনা, ও কেন কলিয়ে না? এক করতে পারছে নাকি? রামকান্ত বৈরাগী তো কৃষ্ণ পূজা দিয়েছিল, তাও তো মারির হাতের বাসে নাই। তখন কে কৃষ্ণ ভক্ত, কে গৌর ভক্ত, কে কালী ভক্ত, কে শিব ভক্ত, কোন ভক্ত দেখা হবে না। দেখা হয়েছে যদি এটা ছোট জাতের ঘরে জন্ম কি না, এইটা হচ্ছে মূল কথা। ও কালী পুজোয় যেতে পারবে না, কৃষ্ণ পূজাও নাই তোমার, কোন ধর্ম অনুষ্ঠান তোমার নাই। তুমি হচ্ছেন তিন বর্ণের কৃতদাস, ওদের তিন বর্ণের দাসত্ব তোমার করতে হবে, এইটা হচ্ছে তোমার প্রযোজ্য। এই যতটুক যা করতে পারছো গুরুচাঁদ ঠাকুরের, প্রথমত গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন। আম্বেদকর সাহেব অনেক পরে, গুরুচাঁদ ঠাকুর 1846 13 মার্চ ডেট অফ বার্থ। আম্বেদকর সাহেবের ডেট অফ বার্থ 1891। 45 থেকে 46 বছরের ছোট আম্বেদকর সাহেব গুরুচাঁদ ঠাকুরের থেকে। গুরুচাঁদ ঠাকুরের মহাপ্রাণ ঘটল 1937 সালে। তার মানে কি? এমনকি গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল শ্রী শশীভূষণ ঠাকুর, ওনার ডেট অফ বার্থ ছিল 1867। তাহলে আম্বেদকর যদি 1891 হয় আর 1867 শশীভূষণ ঠাকুর, শশীভূষণ ঠাকুরের থেকে 25 থেকে 26 বছরের ছোট আম্বেদকর সাহেব। তার মানে আগে গুরুচাঁদ ঠাকুরের লড়াই, পরে আম্বেদকর সাহেব। আমি আম্বেদকর সাহেবকে শ্রদ্ধা করি, তবে গুরুচাঁদ ঠাকুরকে মেনে আমি কিছু আম্বেদকর পন্থী লোক দেখি, এরা খালি আম্বেদকর আম্বেদকর করে, সে গুরুচাঁদ ঠাকুরের কথার কয়। ওরা জানেই না যে গুরুচাঁদ ঠাকুর যদি তখন আন্দোলন শুরু না করতো, এই পর্যন্ত পৌঁছানো কঠিন পরিস্থিতি হয়ে যেত। একটা আন্দোলন কি সহজভাবে ওঠে নাকি? ক্ষুদ্র থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করে।
সেই বিরুহতে পৌঁছায় দিয়েছিল গুরুচাঁদ ঠাকুর। 4,500-এর উপরে খালি স্কুল গড়েছিল। আমার আলোচনা বোঝা যাচ্ছে মা? খালি প্রেম হলি তো হবে না, কিছু সত্য কথা জানতে হবে তো। মূল সত্যটা কি এ না জানলে হবে না। এখনো সময় আছে, ছেলে হলেই সেন্টারিং এটাই দিবা কেন? তুমি বোঝো, আগে আমাদের কি হতো জানো? আগে যখন আমরা দারিদ্র সীমার নিচে থাকতাম, একদম প্র্যাকটিক্যালি বলি তাহলে বুঝতে পারবা, আজকেই তাহলে বুঝতে পারবা, বাড়ি যে কি করবা তুমি নিজে বুঝে যাবা। আমি বলে দিই শোনো, আগে যখন আমাদের মধ্যে দারিদ্রতা থাকতো, বলতো কি এটা গরু পোষ, এটা গরুর বাছুর কিনে আনতাম। কেউ যদি কিনে আনতো, পাশের বাড়ির থেকে পোষানি নিত, মানে পোষানি বলতো যে ওর গরু দেবে, বিয়নির পরে বাচ্চা নেবে, আবার ওর গরু ওরে ফেরত দেবে, নাকি পোষানি নিত না? ওই গরু আসতো, ওই গরু আবার এই বাড়ি থাকতো, ওই গরু পোষানি হয়ে গেল দিয়ে দিত, আবার এই গরুর বাচ্চা হতো। আস্তে আস্তে ওই গরুর থেকে দেখা গেল 1 বিঘে জমি হতো, 10 কাঠা জমি বন্ধক রাখতো। ধীরে 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 একটা জায়গায় পৌঁছাতো। তখন তো আমার সমাজে জ্ঞানী মানুষের চাহিদা কম ছিল, শিক্ষিতর হার কম ছিল। একটা ছেলেকে মানুষ করতে হলে মাত্র 16টা বছর যদি আপনি খাটেন, ওই ছেলে মানুষ হইল। 16 বছর থেকে 6 বছর, মানে টোটাল 10 বছর। 10টা বছর যদি আপনি আপনার সন্তানের পিছনে 10টা বছর খাটতে পারেন, এবার যদি বলেন হিসাব কি, খালি আমার জাত বলে করছি আমি, বৈষ্ণবকে গান হলি ওই জায়গা আমার একতি দেয় নাকি? দেবে? কথাটা কেন বলছি, 10 বছর যদি আপনি আপনার ছেলেটাকে একটু ট্যাকেল দেন, আমি দেখি যারা প্রাইভেট টিউশনই পড়ায় এই মাস্টারকে বেতন দেয় না। প্রতিদিন বাজার খাওয়া ভালো চলে, মাছ খাবে, মাংস খাবে, প্রতিদিন 200 টাকা 250 টাকা, কিন্তু আমার ছেলেটা যে মাস্টারের কাছে পড়ে মাত্র মাসে 500 টাকা দিতে হয়, ওই টাকা সারা বছরের মধ্যে আর দেওয়া হয় না। বিষয়টা গুরুচাঁদ ঠাকুর বলেছে, আগে যে শিক্ষা দেবে তার টাকা যেন ঠিক মতো পেমেন্ট হয়। তোমার ছেলেটার প্রতি লক্ষ্য কখন হবে? তুমি প্রতি মাসে যখন টাকাটা পাই টু পাই দেবে, ওই মাস্টারের লক্ষ্য থাকে উনি আমার বেতন ভালো দেয়, ও ছেলেটাকে আমার একটু চেকে রাখতে হবে। তুমি দিবা না কেন? প্রত্যেকদিন 100 টাকার মাংস খেতে পারো, 200 টাকার মাংস খেতে পারো, আর মাসে মাত্র 500 টাকা একটা বেতন, এর দিতে তোমার সমস্যা কোথায়? তার মানে কি তোমার গরজই নাই যে ছেলেটারে তোমার মানুষ বানাতে হবে। কথা আমি ঠিক করছি তো নাকি? সত্যি না? যারা প্রাইভেট পড়ায় তাকে তারা শুনে দেখবে, ওরা যে কি দুঃখ প্রকাশ করে। আমার খয় যে সকাল বাড়ি যে দেয় যে মাছ মাংস খাইয়ে গুত হইতেছে, আর সারা মাস পরে 500 টাকা পাবো তাই দেয় না। আর প্রত্যেকদিন আপনার ছেলেটারে নিয়ে 2 ঘন্টা টিউশনি করাচ্ছে, সেই লোকটার আপনি পারিশ্রমিক দেবেন না। তার মানে কি আপনি শিক্ষিত সম্মান করতে জানছেন না। গুরুচাঁদ ঠাকুর প্রথমে বলেছে, শশীভূষণকে কোনোদিন তুই তুকারি করে নাই গুরুচাঁদ ঠাকুর, জেনে রাখো। সত্যভামা মা কোনোদিন তুই তুকারি করে কথা বলে নাই শশীভূষণ ঠাকুরের সাথে। গুরুচাঁদ ঠাকুর সবসময় শশীভূষণকে বড়বাবু বলতো। এই বড়বাবু কোথায় গেছে রে, বড়বাবুকে একটু ডাকো তো। জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি কোনোদিন দাদারে তো তুই তুকারি করো না? হ্যাঁ, বলে আমার ছেলে শিক্ষিত হয়েছে, ও যদি আমি সম্মান না করি আর কয়জন করবে নাকি? আর তোমার একটা সল হবে, এর মানুষের মধ্যে যে ডাক দেবা, স্যাদ্রা গেছে কোনে রে, ওরে স্যাদ্রা রে, আর একজন কবে কেত্রা। না না, সত্য কথা তো। আপনি যদি সম্মান না দিতে জানেন, আপনি আপনার ছেলে সম্মান পাবে না তো। এই যে আমি শিশির সরকার, যাও কবি গান একটু গাইতো, আরে বাবা কিছু কিছু আছে, দেখা যাচ্ছে আমি হেঁটে যাচ্ছি, ঘাই জড়িছে, এ শিশির এদিকে আইতি না। আমারে যে সম্মান করতে হবে তা তো না, আমি বলছি না। তবে তোমার উচিত অন্য সমাজের মানুষ তারা যেন দেখে ভাবে। আমি একটা মাকে দেখেছিলাম নিউ ব্যারাকপুর, বিচরণ পাগল ওই বাড়িতে যাওয়া আসা করত।
ছেলেটা এমএ পাস করলো, যখনই ছেলে বাড়ি ঢুকতো মা ঘোমটা মাথায় দিত। মাকে জিজ্ঞাসা করা হলো, আমা তুমি ঘোমটা মাথায় দাও কেন? কয়ে যে ওরে বাবা সাল আমার এমএ পাস করছে, আমি সম্মান না দিলে আর মানুষের দেয় বুঝু, ঘোমটা মাথায় দিয়েছে মা। একটা সন্তান বানানোর কারিগর হচ্ছে মা। প্রথম তৈরি হয় মার হাত থেকে, মাকে সেইভাবে আদর্শময়ী হতে হয়। গুরুচাঁদ ঠাকুর এই জন্যই তো নারী শিক্ষার ব্যবস্থা করেছিলেন, কাছারি করেছিলেন। এই যে আমি যে ঘটনা বলছি, কাছারি দিয়েছিলেন তো। নাইবি যখন মেরে চলে গেল, হরিচাঁদ ঠাকুর রাত্রে তো কেউ আর আহার করলো না, সবাই দশরথের গায়ে হাত দিয়েছে, আর কেউ খায়নি। সারা রাত অনাহারে ভোরবেলা ঠাকুর বললেন কি দশরথের স্ত্রীকে, অমা মা দুটো রান্না করো, ভক্ত সেবা দাও। সকালবেলা সেবা হয়ে গেল। হরিচাঁদ ঠাকুর বললেন কি বিকেল বেলা তোমরা সবাই আসবা, আজকে কাছারি বসাবো, মানে বিচার হবে। কাছারি বসালো কাকে দিয়া? কারে দিয়ে বসাইছিল জানো? মেয়েদের দিয়ে। একটা বেড়ার পাশে একটা চৌকি রাখলো, তার উপরে 3টে বালিশ, 3টে বালিশের উপরে একটা বিছনার চাদর, একটা মেয়েকে বসালো। ঠাকুর বলল কি তুমি বিচারক, আজকে তুমি বিচারক। আর যারা দেখেছে মেরেছে তাদের বানালো যে তোমরা উকিল মুক্তার, তোমরা এর বিচার করবা। ঠাকুর গিয়ে বিচারক বানাইও ওই মেয়েটা। মানে কি উনি দেখালো যে নারীকে অধিকার দিতে হবে, নারীর অধিকার না হলে সমাজ উন্নত হবে না। সেই সময় হরিচাঁদ ঠাকুরের ভাবনা কি, খালি ভাবো, ওই চৌকির উপরে একটা সিংহাসনের মতো তৈরি করে ওখানে একটা মেয়েকে বসায় ঠাকুর করজোড় ওই মেয়ের কাছে বলছে, কালকে আঘাত করেছে, আঘাত তো আমার পিঠে, কারণ দশরথকে আঘাত করেছিল, সমস্ত আঘাত কিন্তু আমার ঠাকুর বহন করেছিল। বলছে সাহেব এর বিচার করা হোক। যাদের উকিল সাজাইছে বিচারক ওই মেয়েটা, তাদের কাছে শুনছে যে ঘটনা কি সত্য? কয় যে হ ঘটনা সত্য। কয় যে তাহলে বিচার হলো, ওর আর কিছু থাকবে না, সব পুড়িয়ে শেষ হয়ে যাবে, ওর বংশ থাকবে না, সব শেষ হয়ে যাবে। আর যে গায়ে হাত দিয়েছে নায়েব, ওর কুষ্ঠক ব্যাধি হবে, আঙুল খসে খসে পড়বে, তাও কালকের ভিতরে। রাত হয়ে গেল, পরের দিন সকালবেলা খবর হলো নায়েবের বড় ছেলে দাপায় মারা গেছে। একটু পরে খবর আসলো যতটুকু গৃহ ছিল সব পুড়ে ছাই হয়ে গেল, সব অংশে শেষ হয়ে গেল। একটু পরে খবর আসলো নায়েবের কুষ্ঠক ব্যাধিতে আঙুল খসে খসে পড়ছে। এই একটা ঘটনার মধ্যে দিয়ে হরিচাঁদ ঠাকুর নারী জাগরণ ঘটিয়েছিলেন, যে আমি একটা নারীকে বিচারক সাজিয়ে গেলাম। আর এখন আমার এই সমাজে কত নারী স্কুল মাস্টার, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, এখন কিন্তু তারা সত্য সত্যই বিচারের আসনে দাঁড়াইয়া বিচার করছে। এটা আমার হরি গুরু চাঁদের পরিবার। তুমি দেখাতে পারো কোন যুগে এইরকম একটা ঘটনা যে নারীকে এত অধিকার দিয়েছিল কোন ভগবান? আমি ভগবানকে ঘৃণা করছি না, তবে সেই ভগবানই এই ভগবান, হয়তো সেই যুগে প্রয়োজন পড়ে নাই, তাই এই যুগে আসিয়া তাহা দিল গো নারীর পূর্ণ অধিকার। এবার যা দিয়েছে আমার শিহরি সাত বাজার, মিলাইয়েছে প্রেমের মেলা সিধা মোড়া কান্দি ধাম, যেথা গেলে পূর্ণ হয় জীবের তিতাপ মনস্কাম। তুমি আর এক কথা বলেছ, ধর্ম সভা পরে ওই একবারে আলোচনা হচ্ছে, বোঝাই সভা পরে। বলছি নিম্ন কাষ্টের মানুষের জন্য গুরুচাঁদ ঠাকুরের কি অবদান? আরে ভগবান কোনো এক জাতির মধ্যে আসে না, বোঝো না? এখন আপনারা যদি বলেন আপনি বারে বারে নম নম কন, আপনি বারে বারে ছোট জাতের কথা কন, এর একটা বিষয় আছে। যারা এদেরকে ছোট ভেবেছিল, যারা এদেরকে ছোট ভেবে চেপে রেখেছিল,
ঠাকুর এদের মধ্যে এসে দেখালো যে আমার কাছে কোনো ছোট বড় ভেদময় সম্ভব নেই। গুরুচাঁদ ঠাকুর কি করেছিল জানো? তার অবদানের তো শেষ হয় না। হরিচাঁদ ঠাকুর 3 বছর স্টাডি করার পরে যখন পদ্মবিলে দশরথের বাড়ি গেল, দশরথ যখন হরিনামে উদাসী হয়ে গেল আর তার দ্বারা পড়াশোনা করানো হলো না, ওইখান থেকে মল্লকান্দি গোলক কীর্তনিয়ার বাড়ি, সেখান থেকে ওরাকান্দি এলো। হরিচাঁদ ঠাকুর, কথাটা শোনো, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে হাতে নিয়ে প্রত্যেকটা স্কুলের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছিল। উচ্চ বর্ণীয় স্কুল বলে কোন স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে জায়গা দেওয়া হয়নি। কোন স্কুলে গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি করা হয়নি। দুঃখ পেয়েছে হরিচাঁদ, ওরা কান্দি এলো। মনে মনে তখন তার চিন্তা জেগে গেল। ভেবেছিলাম ওকে শিক্ষা দিয়ে সমাজে দাঁড় করাইয়ে যাব, এখন ছেলে মানুষ করতে আমি কোন স্কুলে দেব? তখন মুসলমানদের বক্তব্যে কয়েকজন মুসলমান এসে বললেন, দেখেন আপনাদের মধ্যে বর্ণভেদ থাকতে পারে, আমাদের মধ্যে বর্ণভেদ নেই, আপনি আপনার ছেলেকে আমাদের বক্তব্যে পড়াতে পারেন। শেষ পর্যন্ত গুরুচাঁদ ঠাকুরকে মুসলমানদের স্কুলে ভর্তি হতে হয়েছিল এবং সেখানে পড়াশোনা করেছিল। দুঃখের বিষয়, কোনো ভালো স্কুলে তাকে ভর্তি করা হলো না বলে অল্প বয়সে তার সংসার জীবনে পদার্পণ করতে হলো। মাত্র 12 বছর। সত্যভামা মার বয়স তখন মাত্র 10 বছর। কিন্তু হরিচাঁদ ঠাকুর চেয়েছিলেন গুরুচাঁদ ঠাকুরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে, তাকে কোনো স্কুলে ভর্তি নেওয়া হলো না। এই জায়গাটা ভাববা না? আর আজকে আমরা সুযোগ পেয়েও যদি সেই সুযোগ হারাই, আমি তো বললাম যে একটা ছেলেকে মানুষ করতে মাত্র 10টা বছর সময় লাগে। 10 বছর, 6 বছর থেকে 10 বছর যদি ওই ছেলেটাকে ট্যাকেল দেওয়া যায়, একটা ছেলে যদি জীবনে মানুষ করা যায়, আর তার ইনকাম করে খাওয়া লাগে? আর তুমি ভাবতেছো 18 বছর হোক সিন্টারিং ফাটা দিবানি, ও যে সিন্টারিং এর উপরতে পড়ে শীতেও তো ভর্তি পাবে। হ্যাঁ, এই সিন্টারিং এর ভাবনা বাদ দিয়া, কিষেন বানানির ভাবনা বাদ দিয়া 6 বছর বয়স হলে ভালো স্কুলে পড়াও। মাত্র 10টা বছর ওই সন্তানের জন্য একটু কষ্ট করো। প্রতি মাসে যদি ওই ছেলেটার জন্য 3 থেকে 4 হাজার টাকা বাজেট রাখতে পারো, যে আমার ওই ছেলেটার জন্য 3000 টাকা প্রতি মাসে ক্ষয় পাবো, আমি দিনে 1 মুঠ সিদ্ধ ভাত খাবো, কিন্তু মাসে 3000 টাকা ছেলের পিছনে ব্যয় করবো, ছেলেটারে আমি মানুষের মতো মানুষ বানাবো। হয় ওই সামান্য অর্থ আমরা ব্যয় করতে পারি না, অবশেষে এমন ঘটনা ঘটে সেই ছেলের জন্য নাকচুল সব কাটে। সামান্য একটু সময়, মাত্র 10টা বছর যদি সন্তানকে মানুষ করতে পারো, সারা জীবন বসে খাবা। আমাকে একদম নিমিঝিমি মোড়, 3 রাস্তার মোড়ে, ওইখানে আমার ঘর হচ্ছে, ওই পাশের বাড়ি, ঠাকুর ওজা নাম, 2টো ছেলে। আমি ঠাকুর ওজাকে দেখেছি, ছাগল নিয়ে মাঠে গেছে, পরের জমিতে নির্গনি ঠেলিছে, দিন গেলে খাবার পেয়েছে কিনা ঠিক নাই, কিন্তু 2টো ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছে। সেই 2টো ছেলে, বড় ছেলেটা কলেজের প্রফেসর, ছোট ছেলেটা রেলের ড্রাইভার। এখন ঠাকুর ওজা ওই জাগের সাথে নির্গনি ঠেলতো, তারা এখন ঠাকুর ওজার পার কাছে এসে বসে থাকে। সারা জীবনে সুখ পেয়েছে না? কথা কইও নাকি? তাহলে মাত্র 10টা বছর একটা সন্তানকে যদি পিছনে খাটনি দিতে পারো, ওই ছেলের জন্য সামনের ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হবে। সন্তানের দোষ কেন দিচ্ছি না? গার্জেন ভালো না হলে ছেলে মেয়ে ভালো হয় না। বাবা যদি রাত্রে চুল্লু খেয়ে আসে,
সেই সলই চুল্লু না শুনতেছে। আরে কে কি করে ও দিয়ে আমার দরকার কি? আমার ঠাকুর কি করেছে আমি সেইটুক করছি। সবাই কি গুরু সান হবে নাকি নাকি? হ্যাঁ, খালি কথা তৈরি ভাই। তাহলে বুঝে পেলাইছি দুইজনের কষ্ট ভালো ধরেছি, দেখছি সেই দুইজনের কষ্ট। গুরুসান ঠাকুর শান্তি মাতাকে বলল কি, ওমা এই টাকা যত উড়াকান দিয়ে সেটা হরি কল্প বৃক্ষে জন্মায়, গুরু কল্প বৃক্ষে না। আর গুরুসান কোন কল্প বৃক্ষ না, এ টাকা আমার বাবার। এই টাকার একমাত্র অধিকার আমার হরি ভক্তের। এই জন্য যত টাকা উঠেছে সব টাকা কোথায় সম্মিলন করা যাবে, কোথায় নমশূদ্র সম্মিলন, কোথায় স্কুল, কোথায় কলেজ, সব টাকা ব্যবহার করেছে। আর নিজে লগ্নি কারবার করে ব্যবসা করে সংসার চালাইছে। আমি বললাম না, হরিচাঁদ ঠাকুর যে বছর উঠে যায় ওই বছরে একটা দুর্ভিক্ষ নামে বাংলাদেশে আসতে। বিচরণ পাগলের হরিগুরুচাঁদ চরিত্র শোভা পড়ে রাখবা, এদের কাজে ব্যবহার করেছে। কোথায় স্কুল হবে, কোথায় কলেজ হবে, একটা টাকা নিজে কোনোদিন নেই নাই। ব্রিটিশ সরকার কেস করলেন কর দিতে হবে, বলেন হ্যাঁ কর দেব, আমি সরকারের বিরুদ্ধে নই, তবে কর আমি দেব। সেই কর আমি নিজে ইনকাম করে দেব। নিজে ব্যবসা করে সেই ব্যবসার থেকে 20 টাকা ট্যাক্স দিয়েছিল। সরকারকে ঠকায়নি, কিন্তু বলে টাকা আমি খাই না, কিন্তু কর আপনি পাবেন, কর আপনাকে দেব। নিজে ইনকাম করে দিয়েছিলেন। মহেশ ব্যাপারীকে দিয়ে কয়েকশো নৌকা করে নিজের গাঠির টাকা দিয়ে। এরা বলল বাবা এই ব্যাপারীর ব্যবসা করতে গেলে তো প্রচুর টাকা দরকার, টাকা চিন্তা করো কেন, আমি আসি না, যত টাকা লাগে আমি দেব। দল করে করে টাকা দিল। বললো দেখো মূলধন নষ্ট করে না ব্যবসা করবা, একটা কথা মনে রাখবা, কি ওজনে কাউরে কোনোদিন কম দিবা না, কোনোদিন যেন কাউরে ওজনে কম দিও না, মিথ্যা কথা কবা না। তুমি যে দামে কিনেছো, যার কাছে বিক্রি করছো, সেও জানে যে ব্যবসা করতে এসেছে, কিছু লাভ না থাকলে এ ব্যবসা করতে আসেনি। একেবারে শর্ট করে কয়ে ফেললা যে আমার 1 পয়সা লাভ নাই, এই মিথ্যে কাউরে বলে না। যে কিনবে সেও জানে ব্যবসায় লাভ আছে। এই আমাকে মধ্যে 2-1 জন আছে না, দাদা মাছের কেজি কত, কয় যে 100 টাকা, কয় যে দাদা 50 নেন, কয় যে মালা শুয়ে করছি 1 টাকাও দাম থাকবে না। মানে কথা কলি মালা শোয়া ধরে, বুঝলি? এত বড় মিথ্যে কথা তুমি কবা কেন? তুমি বলো দেখো আমি ব্যবসা করতে এসেছি, আমার যদি লাভ না হয় তা আমার সংসার চলবে কিভাবে? তুমি নিলে নেও, না নিলে না নেও। আমার যদি লাভ না থাকে তা আমি আসবো কেন? ঠাকুর বলেন মিথ্যা কবা না, আর ওজনে কাউরে কম দিবা না। আশীর্বাদ করলাম তোমরা এই ব্যবসা করবা, খালি এই ব্যবসা না, একদিন মনে রাখবা আমার বাবা যে দায়িত্ব দিয়ে গেল তোমাদের উপরে, যতটুক পালন করে গেলাম আমি, একদিন সারা বিশ্ব জানবে এই জাত একদিন সবার উপরে যাবে, সারা কাছে বাতাস। আজকে তুমি দেখো তো কোন জায়গা আমার মানুষ নাই, কোন জায়গা নাই। খালি দুঃখের বিষয় কি জানো, সেই জায়গা যাওয়ার পরে হরিগুরুচাঁদের কথা মনে নেই। কথাটা হচ্ছে তাই, এরা আসে সব জায়গায়, কিন্তু কোন রাজে কোন পথে আছে এই আষাঢ় মালা দেখে কেন ওইটা যাই আষাঢ় মালা ঢেকে দেয় যে এসে গেছে তো চিনিয়ে ফেলবে না। কথা বোঝা যাচ্ছে নাকি? পরিষ্কার করে যদি কয়, এই যে আমাদের বড় বাবু একজন হরিভক্ত, আমি তো বললাম ওই যে হরিভক্ত মা, উনি তো নিজে বলেন যে আমি একজন হরিভক্ত, আমি মতুয়া। এইরকম মানুষ চাইতো যে আমি মতুয়া, তুমি গর্ব করে বলো আমি মতুয়া।